আজকে আমরা জানবো ভারতের রাষ্ট্রপতি নিয়ে, তিনি কে, তিনি কি কি ক্ষমতা ভোগ করেন এবং রাষ্ট্রপতি নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কি কি প্রশ্ন আসে সেগুলো আমরা সমস্ত কিছু খুঁটিনাটি আজকে এই একটি ভিডিওতে আমরা কভার করব। এবং এই ভিডিওর শেষে 15টি প্রশ্নের কুইজ আমি রেখেছি, সেগুলি আপনারা দেবেন এবং কার কত স্কোর হলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন শুরু থেকেই শুরু করা যাক। ভারতের রাষ্ট্রপতি কে, এটা আমরা প্রশ্ন করছি এবং এর উত্তরে আমি বলছি বা অন্য কেউ বলছে না, এটা বলছে স্বয়ং ভারতের সংবিধান। ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের রাষ্ট্রের প্রধান অর্থাৎ হেড অফ স্টেট, সর্বোচ্চ সেনাপতি অর্থাৎ সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্ম ফোর্সেস, অর্থাৎ সমস্ত রকমের ভারতের যে সেনাবাহিনী আছে সমস্ত সেনাবাহিনীর তিনি প্রধান এবং তিনি ভারতের রাষ্ট্রেরও প্রধান। তিনি দেশের সাংবিধানিক কাঠামোর মূলস্তম্ভ, তিনি দেশের ঐক্য, সংহতি এবং স্থিতিশীলতার প্রতীক। দেশে বিপদের সময় তার সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখনই দেশে কোনো রকমের সংকট আসে তার একটা সিদ্ধান্তই দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নিশ্চিত করেন যে দেশের শাসন ব্যবস্থা সাংবিধানিক নিয়ম মেনেই চলছে, এটা তিনি নিশ্চিত করেন। তার হাত ধরেই দেশের সমস্ত প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ সরকার যে সমস্ত ডিসিশনগুলো নেয় সেগুলো রাষ্ট্রপতির সই দিয়েই হয়, কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী সেই কাজটা করা হয়। রাষ্ট্রপতি নিজের ইচ্ছায় সেই কাজটা করতে পারেন না। আমি সমস্ত বিষয়গুলিকে নোট আকারে লিখে রেখেছি আপনাদের সুবিধার জন্য, যদি আপনারা চান তাহলে এগুলিকে আপনারা খাতায় নোট ডাউন করতে পারেন। আমরা যাই নেক্সট স্লাইড। রাষ্ট্রপতির ক্ষমতাকে 5 ভাগে ভাগ করা যায়। রাষ্ট্রপতি যে সমস্ত ক্ষমতা ভোগ করেন সেগুলিকে আমরা সাধারণত 5 ভাগে ভাগ করে থাকি এবং এছাড়াও একটা ক্ষমতা থাকে ভেটো ক্ষমতা, সেই ব্যাপারে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই 5টা ক্ষমতার ব্যাপারে চলুন জেনে নিই। একটা প্রথম ক্ষমতা হচ্ছে শাসন সংক্রান্ত ক্ষমতা, যেটাকে এক্সিকিউটিভ পাওয়ার বলে, আইন সংক্রান্ত ক্ষমতা, বিচার সংক্রান্ত ক্ষমতা, জুডিশিয়াল পাওয়ার, অর্থ সংক্রান্ত ক্ষমতা এবং জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা, এমার্জেন্সি পাওয়ার। এই 5টা বিষয় আমরা পরবর্তীতে বিস্তারিত জানতে চলেছি। নেক্সট স্লাইড। রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতা বা এক্সিকিউটিভ পাওয়ার। সরকারের সমস্ত কার্যনির্বাহী ক্ষমতা তার নামে পরিচালিত হয়। তার নাম বলতে রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়। প্রথম পয়েন্ট। প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যদের তিনি নিয়োগ করেন। প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন তাহলে আমরা জানতে পারলাম, রাষ্ট্রপতি নিয়োগ করেন এবং মন্ত্রী পরিষদের যে সদস্য থাকে সেগুলিকেও রাষ্ট্রপতি নিয়োগ করেন। এছাড়াও অ্যাটর্নি জেনারেল, সিএজি, প্রধান নির্বাচন কমিশনার, ইউপিএসসির সদস্য, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি, রাজ্যপালদের মতো গুরুত্বপূর্ণ পদাধিকারদেরও রাষ্ট্রপতি তিনি নিয়োগ করে থাকেন। শাসন সংক্রান্ত ক্ষমতা তিনি ভোগ করে থাকেন। নেক্সট স্লাইড। রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট আইন সংক্রান্ত ক্ষমতা, লেজিসলেটিভ পাওয়ার যেগুলি ভোগ করেন সেগুলির মধ্যে আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করে রেখেছি। প্রথম পয়েন্ট হচ্ছে সংসদের অধিবেশনে আহ্বান করেন তিনি। সংসদ অর্থাৎ পার্লামেন্ট, সেটা লোকসভা, রাজ্যসভা। তিনি চাইলে স্থগিত রাখতে পারেন অর্থাৎ তিনি থামিয়ে রাখতে পারেন, অথবা লোকসভাকে তিনি ভেঙে দেওয়ার ক্ষমতাও তার আছে, অর্থাৎ লোকসভা চলাকালীন তার যদি মনে হয় যে লোকসভা ভেঙে দেওয়া দরকার তখন তিনি লোকসভাকে ভেঙে দেবেন, অর্থাৎ ভঙ্গ করবেন। কোনো বিল আইনে পরিণত হলে রাষ্ট্রপতির স্বাক্ষর অবশ্যই দরকার হয়। কোনো বিল অর্থাৎ ধরুন যে আমি একটা উদাহরণ যদি দিই, যেমন রাস্তাতে গাড়ি, ট্রাক ড্রাইভাররা যদি তারা অ্যাক্সিডেন্ট করে দিয়ে হিট অ্যান্ড রান কেসে যদি ধরা পড়ে, অর্থাৎ অ্যাক্সিডেন্ট করলো এবং তাকে সেখানে না থেমেই সে সেখান থেকে চলে গেল এবং তারপরে ট্রাক ড্রাইভার ধরা পড়ল, তাহলে সেক্ষেত্রে ট্রাক ড্রাইভারকে মৃত্যুর সাজা দেওয়া হবে। এই নিয়মটা যদি সরকার
পার্লামেন্টে পেশ করে এবং পার্লামেন্টের সমস্ত সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ পার্লামেন্টের বেশিরভাগ সদস্যই যদি এটাতে সম্মতি দান করে, তাহলে এই বিলটা চলে যাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি যদি এই বিলে সই করে তবেই সেটা আইনে পরিণত হবে। তাহলে কোনো বিল আইনে পরিণত হতে হলে রাষ্ট্রপতির স্বাক্ষর আবশ্যক, তাছাড়া কোনো বিল আইনে পরিণত হবে না, আইন লাগু হবে না। তিনি সংসদে বিল ফেরত পাঠাতে পারেন, অর্থাৎ কোনো বিল সংসদে পাশ হয়ে গেল, তারপর রাষ্ট্রপতির কাছে গেল, রাষ্ট্রপতি সেই বিলে চাইলে সই করতে পারেন অথবা ফেরত পাঠাতে পারেন, তিনি ফেরত পাঠিয়ে দিতে পারেন। এমনকি কিছু ক্ষেত্রে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারেন। কখন? যখন সংসদে অধিবেশন চলে না, তখন তিনি সংসদের অর্ডিন্যান্স বা অধ্যাদেশ তিনি জারি করতে পারেন। এটা হলো আইন সংক্রান্ত ক্ষমতা। নেক্সট স্লাইড। রাষ্ট্রপতি বিচার সংক্রান্ত ক্ষমতা। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের রাষ্ট্রপতি তিনি নিয়োগ করে থাকেন। সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হোক বা অন্যান্য বিচারপতি, হাইকোর্টের বিচারপতিদেরও রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। এমনকি তিনি কোনো অপরাধীর সাজা মুকুব করতে পারেন, স্থগিত করতে পারেন বা কমাতেও পারেন। কোনো ব্যক্তিকে বা কোনো অপরাধীকে যদি ডিস্ট্রিক্ট কোর্ট সাজা দিয়ে দেয় মৃত্যুদণ্ড, সে তখন হাইকোর্টে আপিল করে, হাইকোর্টও যদি তাকে আপিলটা রিজেক্ট করে দিয়ে ওকে মৃত্যুদণ্ড দেয়, সে তখন সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টও যদি তাকে সেই একই রায়ের ওপর বহাল রাখে, তাহলে সেই ব্যক্তি তখন ডাইরেক্ট রাষ্ট্রপতির কাছে আপিল করতে পারে। রাষ্ট্রপতি তখন যদি চায় তাহলে তার সাজাটাকে মাফ করে দিতে পারেন, অথবা সাজাটাকে থামিয়ে দিতে পারেন, অথবা চাইলে তিনি কমাতেও পারেন। রাষ্ট্রপতির এটা পাওয়ার আছে বিচার সংক্রান্ত ক্ষমতার ক্ষেত্রে। নেক্সট স্লাইড। রাষ্ট্রপতি অর্থ সংক্রান্ত ক্ষমতা বা ফিনান্সিয়াল পাওয়ার। রাষ্ট্রপতির কি কি ফিনান্সিয়াল পাওয়ার আছে? অর্থ সংক্রান্ত ক্ষমতার ক্ষেত্রে সংসদে অর্থ বিল পেশ করতে হলে তার অনুমতির প্রয়োজন হয়। অর্থ বিল অর্থাৎ বাজেট পেশ করতে গেলে রাষ্ট্রপতির সম্মতি অবশ্যই দরকার হয়, অন্যথায় রাষ্ট্রপতি অনুমতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না সংসদে। প্রতি বছর বাজেট পেশ করার আগে রাষ্ট্রপতির অনুমতি অবশ্যই নেওয়া হয়। রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। তিনি জরুরি অবস্থায় কোন কোন সিদ্ধান্ত নেন, কি কি ক্ষমতা ভোগ করেন, সেগুলো আমরা জানব। ভারতের রাষ্ট্রপতি 3 রকমের জরুরি অবস্থার ক্ষমতা তিনি ভোগ করেন। জাতীয় জরুরি অবস্থা, যেটাকে ন্যাশনাল এমার্জেন্সি বলে, অনুচ্ছেদ 352 অর্থাৎ আর্টিকেল 352-তে আছে, এটা পরীক্ষাতে প্রায় দিয়ে দেয়। রাজ্যে রাষ্ট্রপতি শাসন, প্রেসিডেন্সিয়াল রুল। যদি কোনো রাজ্যের স্থিতি খারাপ হয়ে যায়, সেখানকার মানুষদের মধ্যে অনেক দাঙ্গা ফাসাদ বেড়ে যায়, তখন রাষ্ট্রপতি সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে শাসনভার নিয়ে রাজ্যের রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল চালু করে দেন। এটা অনুচ্ছেদ 356। আর্থিক জরুরি অবস্থাতে ফিনান্সিয়াল এমার্জেন্সি চালু করেন অনুচ্ছেদ 360 বা আর্টিকেল 360। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না, তাকে একটি বিশেষ নির্বাচক মণ্ডলী ইলেকটোরাল কলেজ দ্বারা নির্বাচন করা হয়ে থাকে। তাহলে এটা পরীক্ষাতেও দিয়ে দেয় রাষ্ট্রপতি নির্বাচন ইলেকটোরাল কলেজ। এই নির্বাচক মণ্ডলীতে কে কে থাকেন? দেশের সাধারণ জনতা তো আম জনতা তো থাকেন না, তাহলে থাকেন কে কে? সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্যরা, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা দুটো সভারই নির্বাচিত সদস্যরা উপস্থিত থাকেন, তারা ভোট দেন। বিভিন্ন রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্যরা, দিল্লি এবং পদুচেরির বিধানসভার নির্বাচিত সদস্যরা এই ভোট দানে অংশগ্রহণ করেন। মনোনীত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। মনোনীত শব্দ কথার অর্থ কি? মনোনীত অর্থাৎ রাষ্ট্রপতি নিজের ইচ্ছায় কিছু কিছু সদস্যকে নিয়োগ করে থাকেন পার্লামেন্টে, সেইগুলি বা সেই সব সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। প্রেসিডেন্ট নির্বাচন বিরোধ সৃষ্টি হলে পারে তার মীমাংসা হয় সুপ্রিম কোর্টে আর্টিকেল 71 অনুযায়ী।
মানে কি, প্রেসিডেন্ট নির্বাচন অর্থাৎ ভোট দানের ক্ষেত্রে যদি কোনো রকমের সমস্যা দেখা যায় তাহলে সেই মীমাংসাটা হবে সুপ্রিম কোর্টেই, অন্যথায় অন্য কোর্টে হবে না। এটা আর্টিকেল 71-এ বলা আছে। নেক্সট স্লাইড। যোগ্যতা বা কোয়ালিফিকেশান কি কি? রাষ্ট্রপতি হতে গেলে ভারতের নাগরিক হতে হবে, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে ন্যূনতম বয়স 35 বছর হতে হবে, বয়সের ঊর্ধ্বসীমা নেই, বয়সের ঊর্ধ্বসীমা বলা নেই, যা ইচ্ছা হতে পারে, সেটা 80 বছর 85 বছর কিচ্ছু বলা নেই। পার্লামেন্ট বা কোনো রাজ্যের আইনসভার সদস্য থাকলে হবে না। পার্লামেন্ট মানে সেটা হতে পারে লোকসভা বা রাজ্যসভা, এবং কোনো রাজ্যের আইনসভার কোনো সদস্য যদি হন তিনি, তাহলে তিনি এই রাষ্ট্রপতির জন্য যোগ্য নন। রাষ্ট্রপতি যোগ্য হতে গেলে তাকে আগে সেখান থেকে রিজাইন করতে হবে। কোনো লাভজনক পদে অধিষ্ঠ থাকলে চলবে না। লাভজনক পদ কথার অর্থ কি? লাভজনক পদ কথার অর্থ হচ্ছে সংবিধানের দৃষ্টিতে সরকারি কাজে বা সরকারি চাকরিতে যদি কোনো ব্যক্তি যুক্ত থাকেন, কোনো ব্যক্তি যদি সরকারি পেনশন পান বা সরকারি স্যালারি পান, তাহলে তিনি একটা লাভজনক পদে যুক্ত আছেন, তিনি এই রাষ্ট্রপতি পদের জন্য এলিজিবল নন। কার্যকালীন মেয়াদ হচ্ছে 5 বছর, তিনি 5 বছরের জন্য নিয়োগ হন, পুনরায় নির্বাচিত হতে পারেন। শপথ বাক্য কে পাঠ করান? শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাহলে ইনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন, আবার ইনি যখন নিয়োগ হয়ে আসেন তখন ইনাকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তার অনুপস্থিতিতে, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি না থাকে তাহলে তাকে কে শপথ বাক্য পাঠ করাবে? তার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের সব থেকে যে সিনিয়র জাজ তিনি শপথ বাক্য পাঠ করাবেন। তিনিও না থাকলে তারপরে যিনি সিনিয়র জাজ তিনি পাঠ করাবেন। নেক্সট স্লাইড। রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পদচ্যুতি বা ইমপিচমেন্ট কি করে হয়? পদচ্যুতিকে ইমপিচমেন্ট বলা হয়ে থাকে। রাষ্ট্রপতির পদচ্যুতি আর্টিকেল 61-তে বলা আছে। এই আর্টিকেলটা অনেকটাই গুরুত্বপূর্ণ। সংবিধান অবমাননার দায়ে যে কোনো কক্ষে রাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব উপস্থাপন করা যায়। সংবিধান অবমাননা অর্থাৎ সংবিধান নিয়ম না মেনে চলে রাষ্ট্রপতি যদি কোনো উল্টো পাল্টা সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে সেই অবমাননার দায়ে সেটা হতে পারে লোকসভা বা রাজ্যসভা, যে কোনো কক্ষেই তার পদচ্যুতি বা ইমপিচমেন্ট উপস্থাপন করা যায়, যে কোনো কক্ষে। এর আগে ইমপিচমেন্ট করব বললেই ইমপিচমেন্ট করে দেওয়া যায় না। ইমপিচমেন্ট করতে সিদ্ধান্ত নেওয়ার 14 দিন আগেই তাকে একটা নোটিশ দিতে হয়। তারপরে সেই নোটিশ 14 দিন পার হয়ে যাওয়ার পরে তারা পার্লামেন্টে এসে তখন এই প্রস্তাবটা উপস্থাপন করতে পারেন মন্ত্রীরা। নোটিশটি সংশ্লিষ্ট কক্ষের 1/4 দ্বারা স্বাক্ষরিত হওয়া দরকার। অর্থাৎ নোটিশটি যে 14 দিনের নোটিশ তাকে পাঠানো হবে রাষ্ট্রপতিকে, তাই জন্য সংসদের মোট সদস্যের 1/4 দ্বারা ওই নোটিশটিতে সম্মতি জানানো দরকার, তবেই সেই নোটিশটি পাঠানো যাবে, অন্যথায় ইচ্ছা করলেই সেই নোটিশ তাকে পাঠানো যাবে না। যখনই প্রস্তাবটি পেশ হয়ে গেল সংসদে, তখনই সংসদের 3/2 সদস্যের দ্বারা সম্মতি পেতে হবে, তাহলে তিনি পদচ্যুত হবেন। রাষ্ট্রপতির অনুপস্থিত থাকলে উপরাষ্ট্রপতি, তিনি না থাকলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না থাকলে সুপ্রিম কোর্টের সবচাইতে বয়োজ্যেষ্ঠ অর্থাৎ সিনিয়র জাজ, সুপ্রিম কোর্টের সিনিয়র জাজ তিনি কি করবেন? তিনি রাষ্ট্রপতির পদের দায়িত্ব নেবেন। কথার অর্থ হলো, রাষ্ট্রপতি যদি কোনো কারণে বিদেশে থাকেন বা মারা যান, সেক্ষেত্রে তার দায়িত্ব তৎক্ষণাৎ পালন করবেন উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতিও যদি কোনো কারণে না থাকে তখন তার দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনিও যদি দেখা যায় যে তিনিও নেই, তখন সুপ্রিম কোর্টের সবচাইতে সিনিয়র জাজ তখন এই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অনলাইনের কোশ্চেন আমি আপনাদের জন্য রেখেছি। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জমা দেন উপরাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি যদি চান যে তিনি আর রাষ্ট্রপতি থাকবেন না, রিজাইন করবেন এবার, তাহলে উপরাষ্ট্রপতির কাছে তাকে পদত্যাগপত্র জমা করতে হবে। পরীক্ষা অনেক সময় অপশান দিয়ে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে বা অন্যান্যদের কাছে, কিন্তু প্রধানমন্ত্রীদের কাছে এই অপশানগুলো দিয়ে দেয়, কিন্তু না, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে উত্তর হবে না, উত্তর হবে উপরাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন।
যারা সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা, সমাজসেবার মতো বিভিন্ন ক্ষেত্রে বিশেষ জ্ঞান এবং অভিজ্ঞতা রাখেন। রাষ্ট্রপতি যদি দেখেন দেশের মধ্যে কিছু কিছু মানুষ বিশেষ বিশেষ ক্ষেত্র, যেমন সেটা শিল্পকলা, বিজ্ঞান, সাহিত্য, হ্যাঁ, এবং সমাজসেবা, এইরকম যদি কোনো মানুষ অনেক বিখ্যাত ভালো মানুষ যদি হয়ে থাকে, সেটা যদি রাষ্ট্রপতির চোখে পড়ে, তখন তিনি চাইলে এই রকম সদস্য মোট 12 জনকে সংসদের সদস্য তিনি বানাতে পারেন। বর্তমানে লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে কোনো সদস্যকে মনোনীত করা হয় না। আগে রাষ্ট্রপতি 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্যকে মনোনীত করতেন, কিন্তু কিন্তু 104তম সংবিধান সংশোধনী আইন 2019 দ্বারা এই নিয়মটি বাতিল করা হয়। রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা সংবিধানের অনুচ্ছেদ আর্টিকেল 72-এ বলা আছে। রাষ্ট্রপতি যে ক্ষমা করে দেন সুপ্রিম কোর্টের আদেশ দেওয়ার পরেও, রাষ্ট্রপতি সেই সাজাকে মাফ করে দিতে পারেন বা কমাতে পারেন বা তিনি থামিয়ে দিতে পারেন। সেই ক্ষমতাটা আছে 72 নম্বর আর্টিকেলে। যদি রাষ্ট্রপতির পদ খালি থাকে তাহলে 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। অর্থাৎ কি, রাষ্ট্রপতি যদি কেউ রিজাইন করে দেয়, তখন তো রাষ্ট্রপতি পদ খালি হয়ে গেল, তখন কি হবে? তখন সেই খালি পদে বা রাষ্ট্রপতি হঠাৎ মারা গেলেন, এরকমও কেস দেখা গেছে অতীতে, তাহলে এরকম পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদ 6 মাসের বেশি খালি রাখা চলবে না, এটা সংবিধান বলে দিয়েছে। রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া সংসদের উভয় কক্ষে অর্থাৎ লোকসভা বা রাজ্যসভায় স্থাপন করা যায়, এটা আমরা আগে জানলাম। রাষ্ট্রপতির বিলের উপর ভেটো ক্ষমতা, ভেটো ক্ষমতাটা আমরা বলেছিলাম, এবার আমরা বিস্তারিত জানব। যখন কোনো বিল সংসদের দ্বারা পাশ হওয়ার পর রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য আসে, তখন রাষ্ট্রপতি সেই বিলে কি করতে পারেন? চাইলে সম্মতি দিতে পারেন, আবার সম্মতি নাও দিতে পারেন। এই না দেওয়ার ক্ষমতাকে অ্যাবসলিউট ভেটো বলা হয়। বিলটিকে আটকেও রাখতে পারেন অনির্দিষ্টকালের জন্য, এটাকে পকেট ভেটো বলা হয়। অথবা পুনরায় নির্বাচনের জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন, এটাকে সাসপেন্সিভ ভেটো বলা হয়। তাহলে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাবসলিউট ভেটো, পকেট ভেটো এবং সাসপেন্সিভ ভেটো। অর্থ বিলের ক্ষেত্রে তিনি পুনর্নির্বাচনের জন্য ফেরত পাঠাতে পারেন না। অর্থ বিল যদি সংসদে পেশ করা হয়, পেশ করার আগেই তার কাছ থেকে অনুমতি নিয়েই পেশ করা হয়, তাই জন্য তিনি আর অর্থ বিলটাকে পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন না। নেক্সট স্লাইড। রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা একটা জিকে প্রশ্ন। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন শ্রীমতী প্রতিভা দেবী সিং পাটিল। রাষ্ট্রপতি যৌথ অধিবেশন, জয়েন্ট সিটিং ডাকতে পারেন কখন? যদি কোনো সাধারণ বিল নিয়ে সংসদের উভয় কক্ষের মধ্যে অচলাবস্থার সৃষ্টি হয়। যদি কোনো সাধারণ বিল সংসদে কোনো ঝামেলা সৃষ্টি হয়ে গেল, উভয় সংসদে সমস্যা সৃষ্টি হয়েছে, তখন রাষ্ট্রপতি চাইলে উভয় সংসদকে একসঙ্গে নিয়ে এসে জয়েন্ট সিটিং করতে পারেন। অর্থ বিল বা সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে ইহা হয় না। অর্থ বিলের ক্ষেত্রে তিনি জয়েন্ট সিটিং করতে পারেন না এবং সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রেও তিনি জয়েন্ট সিটিং করতে পারেন না। রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশ বা অর্ডিন্যান্স এর সর্বোচ্চ মেয়াদ 6 মাস 6 সপ্তাহ। নেক্সট স্লাইড। এবার আমরা কিছু এমসিকিউ টেস্ট করব। এর মধ্যে 15টি এমসিকিউ থাকবে। আপনারা উত্তরগুলি ভাববেন, দিয়ে আপনাদের কত স্কোর হচ্ছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভারতের রাষ্ট্রপতি হতে গেলে প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে? অপশানগুলি নিচে দেওয়া হলো। সঠিক উত্তরটি বলুন, 5 সেকেন্ড সময়। সঠিক উত্তরটি হবে 35 বছর। নেক্সট কোয়েশ্চেন। ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, লোকসভার অধ্যক্ষ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। নেক্সট কোয়েশ্চেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? ভারতের প্রধানমন্ত্রী, না উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, না লোকসভার অধ্যক্ষের কাছে? সঠিক উত্তর উপরাষ্ট্রপতি। নেক্সট কোয়েশ্চেন।
ভারতের রাষ্ট্রপতিকে কোন পদ্ধতিতে পদ থেকে অপসারণ করানো হয়? অনাস্থা প্রস্তাব, অভিশংসন, ইমপিচমেন্ট, সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, বিচার বিভাগীয় পর্যালোচনা। সঠিক উত্তর ইমপিচমেন্ট। রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করার জন্য মোট সদস্য সংখ্যা কত শতাংশের সমর্থন প্রয়োজন? 5 ভাগের মধ্যে 1 ভাগ, 4 ভাগের মধ্যে 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ। সঠিক উত্তর 4 ভাগের 1 ভাগ। রাষ্ট্রপতির পদ খালি হলে সর্বোচ্চ কত দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়? 3, 6, 9, 1 বছর। সঠিক উত্তর 6 মাস। জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী জারি করা হয়েছে? ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা। সঠিক উত্তর হচ্ছে 352 নম্বর আর্টিকেল অনুযায়ী। ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, রাষ্ট্রপতি নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? সঠিক উত্তর কি হবে? ভারতের রাষ্ট্রপতি। নেক্সট কোয়েশ্চেন, রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমা প্রদর্শনের ক্ষমতা রাখেন? এটা আমরা আগেই পড়ে আসলাম। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অনুচ্ছেদ 72। নেক্সট কোয়েশ্চেন, রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশ বা অর্ডিন্যান্স এর সর্বোচ্চ মেয়াদ কত? 6 মাস, 6 সপ্তাহ, 6 মাস, 6 সপ্তাহ, অনির্দিষ্টকাল। সঠিক উত্তর 6 মাস এবং 6 সপ্তাহ। নেক্সট কোয়েশ্চেন, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? 10, 12, 14, 16। সঠিক উত্তর আমাদের 12 জন। নেক্সট কোয়েশ্চেন, বর্তমানে রাষ্ট্রপতি লোকসভার কতজন অ্যাংলো ইন্ডিয়ান সদস্যকে মনোনীত করতে পারেন? 2, 1, কোনো সদস্যকেই নয়, 3 জন। সঠিক উত্তর হবে আমাদের কোনো সদস্যকেই নয়, কারণ 104তম সংবিধান সংশোধনী আইন 2019 দ্বারা এই বিধানটিকে বাতিল করা হয়েছিল। রাষ্ট্রপতি সম্পর্কিত কোন বিল সংসদে পেশ করার আগে রাষ্ট্রপতির পূর্বানুমতি প্রয়োজন? কোন বিল? সংবিধান সংশোধনী, অর্থ বিল, সাধারণ বিল, ব্যক্তিগত সদস্য বিল। সঠিক উত্তর অর্থ বিল। নেক্সট কোয়েশ্চেন, রাষ্ট্রপতি কোনো পরিস্থিতিতে যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিং রাখতে পারেন? কোন পরিস্থিতিতে? সঠিক উত্তর বলুন। সঠিক উত্তর হবে যখন একটি সাধারণ বিল নিয়ে সংসদের উভয় পক্ষের মধ্যে আলোচনার সৃষ্টি হয়। সি অপশন। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী জারি করা হয়? 350, 52, 356, 360। সঠিক উত্তর হবে আমাদের 356 নম্বর আর্টিকেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ।